প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নবম শ্রেণীর তৃতীয় অধ্যায়ের মেটানিক ব্যবস্থা বা মেটানিক তন্ত্র নিয়ে আলোচনা করছি। মেটারনিক একটু হলো তোমরা পরিচিত। মেটারনিক ছিলেন অস্ট্রিয়ার চ্যান্সেলর বা প্রধানমন্ত্রী। তার পুরো নাম ছিল প্রিন্স ক্লেমেন্স ভন মেটারনিক। মেটারনিক 1809 থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী পদে আসীন ছিলেন। এই সময়ে তিনি শুধু অস্ট্রিয়া নয়, সমগ্র ইউরোপকে তার অঙ্গুলি হেলনে চালিয়েছিলেন। সেজন্য অনেক ঐতিহাসিক 1815 থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে মেটারনিকের যুগ বলে অভিহিত করেছেন। তার কারণ 1815 থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ ফেব্রুয়ারি বিপ্লব পর্যন্ত ইউরোপের রাজনীতির একচ্ছত্র আধিপত্য করেছিলেন এই মেটারনিক। মেটারনিক ব্যক্তিত্বটা একটি অসাধারণ ব্যক্তিত্ব। তিনি ভীষণ মিতভাষী, ভীষণ কূটনীতিজ্ঞ একজন রাজকুমার, কূটনীতিজ্ঞ, কূটকৌশলী এবং ভীষণ ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ। তিনি ছিলেন চতুর রাজনীতিক। তার প্রচণ্ড দাম্ভিকতা ছিল। তিনি আবার বলতেন যে নিজের সম্পর্কে, আমার এমন বৈশিষ্ট্য যে আমি যেখানেই থাকি সকলের দৃষ্টি ও আশা আকাঙ্ক্ষা সেখানেই নিবদ্ধ থাকে। তিনি নিজের লক্ষ্যে পৌঁছাবার জন্য যে কোনো পথ গ্রহণ করতেন। সেই পথে নৈতিকতা বলে কোনো জিনিসের গুরুত্ব তিনি দিতেন না। আসলে তার প্রয়োজনটা কেমন ছিল, তার প্রয়োজন যা সেটাই তার আসল কথা। এই প্রয়োজনটাকে মেটাতে তিনি নিজে কোনো নিচু কাজ করতেও কুণ্ঠাবোধ করতেন না। যাই হোক, তিনি ছিলেন সমস্ত রকম প্রগতি বিরোধী একজন ঘোর রক্ষণশীল রাজনীতিক। নেপোলিয়নকে হারাবার পিছনে এই কূটনীতি ব্যক্তিত্বের একটি ভূমিকা ছিল, যথেষ্ট ভূমিকা ছিল। সেজন্য তিনি নিজেকে নেপোলিয়ন বিজেতা বলেছিলেন। তার দক্ষ কূটনৈতিক জ্ঞানের জন্যই তিনি কূটনীতির রাজকুমার বলে পরিচিত। লুই ফিসার 1815 থেকে 1848 পর্যন্ত সময়কালকে মেটারনিকের যুগ বলে অভিহিত করেছেন। এই সময়ে ইউরোপের সর্বাপেক্ষা প্রভাবশালী ব্যক্তি শুধু অস্ট্রিয়া বা জার্মানি নয়, সমগ্র ইউরোপের কূটনীতিতে তিনিই একমাত্র ইউরোপের রাজনীতিকে প্রভাবিত করেছিলেন। মেটারনিক ছিলেন, প্রথমেই বলেছি, সমস্ত রকম প্রগতি বিরোধী, ঘোর রক্ষণশীল। স্বভাবতই তিনি ফরাসি বিপ্লবকে পছন্দ করতেন না। তার যে নীতি, সে নীতি তিনি তিনটে মতাদর্শের দ্বারা প্রভাবিত হয়েছিলেন। প্রথম যে মতাদর্শ ছিল তার নীতির, সেটা হচ্ছে ইউরোপের প্রাক বিপ্লব যুগের রাজনৈতিক ব্যবস্থার পূর্ণ প্রবর্তন। দ্বিতীয় হচ্ছে ফরাসি বিপ্লব প্রসূত উদারতন্ত্র, জাতীয়তাবাদ ও গণতান্ত্রিক ভাবধারার গতিরোধ। এবং 3 নম্বর হচ্ছে অস্ট্রিয়ার স্বার্থকে সর্বতোভাবে বজায় রেখে ইউরোপের রাজনীতিতে তার নিরঙ্কুশ প্রাধান্য বজায় রাখা। এই যে 3টে আদর্শ, এই আদর্শগুলিকে বাস্তবে রূপায়িত করবার জন্য তিনি যে দমনমূলক নীতি গ্রহণ করেছিলেন তাই পরিচিত ছিল মেটারনিক ব্যবস্থা বা মেটারনিক পদ্ধতি বা মেটারনিক তন্ত্র
বা মেটারনিক সিস্টেম নামে। অর্থাৎ যাই মেটারনিক ব্যবস্থা তাই মেটারনিক সিস্টেম। কি বললাম যে 3টে আদর্শ বা নীতিকে তিনি সামনে রেখেছিলেন, সেই 3টে নীতিকে প্রয়োগ করবার জন্য তিনি যে দমনমূলক নীতি গ্রহণ করলেন তাই হলো মেটারনিক ব্যবস্থা। মেটারনিক ছিলেন মেটারনিক ব্যবস্থা আসলে ছিল এই যে 3টে নীতি বললাম, যেখানে প্রথম ছিল যে ফরাসি বিপ্লবের যুগের পূর্বে ব্যবস্থাকে প্রবর্তন করা বা ফরাসি বিপ্লব প্রসূত উদারতন্ত্রকে গতিরোধ করা। এই যে নীতিগুলো তার মধ্যে সবথেকে তার আসল উদ্দেশ্য ছিল অস্ট্রিয়ার স্বার্থকে বজায় রাখা। ডেভিড থমসনের মতে মেটারনিক ব্যবস্থা হলো অস্ট্রিয়ার সাম্রাজ্যকে রক্ষা করার এক মাস্টার প্ল্যান। এই 3টে নীতিকে এবার আমি একটু বিস্তারিত আলোচনা করছি। তার প্রথম নীতি ছিল ইউরোপে প্রাক বিপ্লব যুগে রাজনৈতিক ব্যবস্থার পুনঃপ্রবর্তন। তার মতে পুরাতনতন্ত্র হল সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার প্রধান ভিত্তি। তিনি প্রাক বিপ্লব যুগের বংশানুক্রমিক রাজতন্ত্র, রাজার দৈবসত্ত্ব, অভিজাততন্ত্র, সামন্ততন্ত্র, ক্যাথলিক গির্জার প্রাধান্যে বিশ্বাসী ছিলেন। সমস্ত রকম পরিবর্তনের বিরোধী ছিলেন তিনি। এজন্যই তিনি ইউরোপের রাজন্যবর্গের প্রতি পরামর্শ দিয়েছিলেন যে আপনারা রাজত্ব করুন কিন্তু কোনো রকম পরিবর্তন করবেন না। অর্থাৎ পুরাতনতন্ত্রকে টিকিয়ে রাখতে যে কোনো রকম ব্যবস্থা তিনি গ্রহণ করতে প্রস্তুত ছিলেন। পুরাতনতন্ত্রকে টিকিয়ে রাখার জন্যই তিনি ইউরোপে শক্তি সমবায় গঠন করেছিলেন। তার দ্বিতীয় নীতি ছিল ফরাসি বিপ্লব প্রসূত উদারতন্ত্র, জাতীয়তাবাদ ও গণতান্ত্রিক ভাবধারার গতি রোধ করা। তিনি ফরাসি বিপ্লব এবং বিপ্লব প্রসূত যে ভাবধারা ছিল সাম্য, মৈত্রী, স্বাধীনতা, মধ্যবিত্ত শ্রেণীর উত্থান বা আমরা দেখতে পারি প্রজাতন্ত্র, এই যে ভাবধারা সেই ভাবধারাগুলোকে তিনি ভীষণ মনে প্রাণে ঘৃণা করতেন। তিনি মনে করতেন যে ফরাসি বিপ্লব হলো একটা জীবাণুর মতো। তিনি আবার বলেছেন ফরাসি বিপ্লব হলো ঘোর অরাজকতা ও নাশকতা। অন্য জায়গায় আবার তিনি বলছেন ফরাসি বিপ্লব ছিল চিকিৎসা সাপেক্ষ মহামারী বা মহাব্যাধি। অর্থাৎ এই ব্যাধির চিকিৎসা প্রয়োজন, চিকিৎসাটা করবেন কে? মেটারনিক। তিনি মনে করতেন রাজা ও অভিজাতরাই সমাজ ও সভ্যতার ধারক, এরাই একমাত্র স্বার্থহীনভাবে রাষ্ট্রের সেবা করতে পারে। ফরাসি বিপ্লব প্রসূত ভাবধারা এই যে অভিজাত শ্রেণী বা রাজা, এই শ্রেণীকে ধ্বংস করবে। কারণ ফরাসি বিপ্লব এই শ্রেণীকে ধ্বংস করেছিল এবং ফরাসি বিপ্লবের মধ্য দিয়ে উত্থান হয়েছিল মধ্যবিত্ত শ্রেণীর। এই মধ্যবিত্ত শ্রেণীকে মেটারনিক পছন্দ করতেন না। তিনি এই শ্রেণীকে মনে করতেন যে মধ্যবিত্ত শ্রেণী হল সভ্যতা বিরোধী এক অশুভ শক্তি, যারা অভিজাত সম্প্রদায়কে ক্ষমতাচ্যুত করবে, বুর্জোয়া শ্রেণীর মতাদর্শকে প্রচার করবে। তার 3 নম্বর নীতি ছিল অস্ট্রিয়ার স্বার্থকে সর্বতোভাবে বজায় রেখে ইউরোপীয় রাজনীতিতে তার নিরঙ্কুশ প্রাধান্য বজায় রাখা। আসলে মেটারনিক ছিলেন অস্ট্রিয়ার চ্যান্সেলর। অস্ট্রিয়ার যে রাজবংশ ছিল তার নাম ছিল হ্যাবসবুর্গ সাম্রাজ্য। হ্যাবসবুর্গ সাম্রাজ্য একটি জার্মানি রাষ্ট্র হলেও এই সাম্রাজ্যের ভিত্তি ছিল ভীষণ দুর্বল। এখানে এই জার্মান রাষ্ট্রে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ বসবাস করত।
যেমন হাঙ্গেরিয়ান, চেক, পোল, স্লাভ, ম্যাগিয়ার, বোহেমিয়া। শুধু নানা জাতিগোষ্ঠী তা নয়, বিভিন্ন ভাষাভাষী গোষ্ঠীর মানুষও ছিল। আবার ক্যাথলিক ধর্ম, প্রোটেস্ট্যান্ট ধর্ম, দুটো ধর্মেরই অস্তিত্ব এখানে ছিল। ফলে দেখতে পাচ্ছি আমরা যে অস্ট্রিয়ার সাম্রাজ্য একটা বৃহৎ সাম্রাজ্য, কিন্তু যার মধ্যে ঐক্যের বন্ধনটা ছিল না। বিভিন্ন ভাষা, বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্মের মানুষ এখানে বসবাস করতেন। আসলে এই রকম একটা বৃহৎ সাম্রাজ্যের ঐক্যের বন্ধন একমাত্র ছিল সম্রাটের প্রতি প্রজাদের আনুগত্য। এই আনুগত্যে যদি কোনো রকম ফাটল ধরে, তাহলে কিন্তু অস্ট্রিয়ার সাম্রাজ্য ভেঙে পড়বে। অস্ট্রিয়া দেশের অধিকাংশ মানুষ ছিল অধিকারহীন কৃষক। এখানে কোনো রকম মধ্যবিত্ত শ্রেণী ছিল না। মেটার্নিখ ভালোভাবে জানতেন যে বিপ্লব প্রসূত আদর্শ বা ভাবধারা যদি অস্ট্রিয়ার মধ্যে প্রবেশ করে, তাহলে হ্যাবসবার্গ সাম্রাজ্য ভেঙে পড়বে। তাই মেটার্নিখ আভ্যন্তরীণ এবং বৈদেশিক নীতির প্রধান উদ্দেশ্যই অস্ট্রিয়াকে সামনে রেখে চালিয়েছিলেন। অস্ট্রিয়ার স্বার্থকে সামনে রেখে তিনি রক্ষণশীলতা এবং স্থিতাবস্থা কায়েম করার চেষ্টা করেন। তিনি জানতেন যে এই স্থিতাবস্থাটা শুধু অস্ট্রিয়ার রাখলে হবে না, গোটা ইউরোপে বৈপ্লবিক ভাবধারাকে প্রতিহত করতে হবে। যদি ইউরোপকে প্রতিহত করতে পারেন, তাহলে অস্ট্রিয়ার সাম্রাজ্য সুরক্ষিত থাকবে। এই যে তিনটে নীতি বা তিনটে আদর্শকে তিনি গ্রহণ করেছিলেন, এই আদর্শকে তিনি শুধু গ্রহণ করেননি, এই আদর্শকে তিনি প্রয়োগ করলেন। যে নীতি বা দমনমূলক নীতি গ্রহণ করে তিনি ফরাসি বিপ্লব বা প্রগতিশীল ধারণাকে আটকাবার চেষ্টা করলেন, সেই দমনমূলক নীতিটাই হচ্ছে মেটার্নিখ তন্ত্র বা মেটার্নিখ ব্যবস্থা। এবার আমি তোমাদের দেখাচ্ছি যে কিভাবে তিনি এই নীতিটাকে প্রয়োগ করেছিলেন। তিনি প্রথমেই অস্ট্রিয়ার ক্ষেত্রে বেশ কিছু নীতি নিয়েছিলেন। তার মধ্যে ছিল অস্ট্রিয়াতে তিনি বিভেদ নীতি প্রয়োগ করে এক জাতিগোষ্ঠীর বিরুদ্ধে অন্য জাতিগোষ্ঠীকে লেলিয়ে দিয়েছিলেন। কীরকম করে না, বোহেমিয়া শাসন করছিল জার্মান বাহিনী, লম্বার্ডিতে রেখে দিয়েছিলেন হাঙ্গেরি বাহিনী। মানে এক জাতিকে অন্য জাতির বিরুদ্ধে লেলিয়ে দিত। এই কাজটা তিনি করেছিলেন। তার আরও একটি কাজ হলো, তিনি বিশ্ববিদ্যালয়গুলিকে সরকারের কঠোর নিয়ন্ত্রণে এনেছিলেন। উদারপন্থী ছাত্র অধ্যাপকদের তিনি কারারুদ্ধ করেছিলেন। ছাত্র অধ্যাপকদের গতিবিধি নিয়ন্ত্রণে রাখবার জন্য, তাদের উপর নজর রাখবার জন্য তিনি গোয়েন্দা নিযুক্ত করেছিলেন। সেই গোয়েন্দারা আবার শ্রেণীকক্ষেও যেত, দেখত যে যাতে ছাত্ররা উদারপন্থার দ্বারা প্রভাবিত হতে না পারে। এই উদারপন্থার দ্বারা যাতে প্রভাবিত না হতে পারে, তার জন্য তিনি পাঠ্যসূচির পরিবর্তন করেছিলেন। ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, দর্শনের পঠন পাঠন এখানে নিষিদ্ধ হয়েছিল। আবার জার্মানিতে তিনি পাঠ্যক্রম থেকে বিজ্ঞান শিক্ষাও বাদ দিয়েছিলেন। তার বিশেষ অনুমতি ব্যতীত বিদেশি পুস্তক, সংবাদপত্র এবং অধ্যাপকদের অস্ট্রিয়ায় প্রবেশ নিষিদ্ধ হয়েছিল। তিনি অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে একটি তথ্যকেন্দ্র গড়ে তুলেছিলেন, যেখানে গোপন সংবাদ সংগ্রহ করত। অস্ট্রিয়ার ডাক বিভাগ মানুষের ব্যক্তিগত চিঠিপত্র খুলে দেখত। রাজনৈতিক সভা সমিতি নিষিদ্ধ হয়েছিল, সংবাদপত্রের স্বাধীনতা হরণ করা হয়েছিল, বাক স্বাধীনতা খর্ব করা হয়েছিল। এই একই ব্যবস্থা তিনি জার্মানিতেও নিয়েছিলেন, কারণ আমরা জানি যে জার্মান বুন্ডের সভাপতি ছিল অস্ট্রিয়া। অস্ট্রিয়ার এই জার্মান বুন্ডের সভাপতি হিসেবে
জার্মানিতে 1819 খ্রিস্টাব্দে তিনি জারি করেছিলেন কুখ্যাত কার্লসবার্গ ডিক্রি। এই কার্লসবার্গ ডিক্রি জারি করে তিনি উদারপন্থী ভাবধারাকে দমন করবার চেষ্টা করেছিলেন। যেমন করে তিনি অস্ট্রিয়াতে করেছিলেন, সেই একইভাবে জার্মানিতেও করেছিলেন। এছাড়া প্রাক বিপ্লব যুগের অবস্থা বজায় রাখবার জন্য এবং ইউরোপে জাতীয়তাবাদী আন্দোলন দমন করার জন্য তিনি ইউরোপীয় শক্তি সমবায় গঠন করেছিলেন। মেটারনিকের উদ্যোগেই এই শক্তি সমবায় একটি প্রতিক্রিয়াশীল যন্ত্রে পরিণত হল। ইউরোপের শক্তি সমবায় কাজ ছিল যেখানে যত প্রগতিশীল বা জাতীয়তাবাদী আন্দোলন হবে সেখানে তাদেরকে দমন করা। এই ইউরোপীয় শক্তি সমবায় গিয়ে যে কোনো দেশে, ইউরোপে যেখানে বিপ্লব ঘটুক না কেন, সেখানেই এই শক্তি সমবায় হস্তক্ষেপ করে আবার পুরনো অবস্থায় ফিরিয়ে আনবে। এই শক্তি সমবায়কে হাতিয়ার করেই ইটালি, নেপলস ও পিটমন্ডে যে প্রজা বিদ্রোহ হয়েছিল তাকে দমন করেছিলেন মেটারনিক। তারপরে ফ্রান্স, স্পেনের যে উদারনৈতিক আন্দোলন ছিল তাকে দমন করেছিলেন। 1830 খ্রিস্টাব্দে জুলাই বিপ্লব হয়েছিল ফ্রান্সে। সেই সময় ইটালি, পার্মা, মডেনা, পোপের রাজ্যে যে গণ আন্দোলন দেখা দিয়েছিল, মেটারনিক তাকেও দমন করেছিলেন। গ্রিসের স্বাধীনতা সংগ্রামে জার আলেকজান্ডার সাহায্য করতে উদ্যোগী হলে মেটারনিক তাকে থামিয়ে দিয়েছিলেন। এইভাবে আমরা দেখতে পাই যে তিনি ইউরোপীয় শক্তি সমবায়কে হাতিয়ার করে ইউরোপের মধ্যে প্রতিক্রিয়াশীল শাসন ব্যবস্থা বজায় রাখার চেষ্টা করেছিলেন। এজন্য তাকে বলা হয় ইউরোপের প্রধানমন্ত্রী। 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের সময় মেটারনিক তন্ত্রের পতন ঘটল এবং মেটারনিক ইংল্যান্ডে গিয়ে আশ্রয় নিলেন। এটাই হলো মেটারনিক তন্ত্র। এবার মেটারনিক তন্ত্র সমালোচিত তো হয়েছেই, কিন্তু একথা বলতে হবে যে মেটারনিক এই যে ফরাসি বিপ্লব, নেপোলিয়ান, এই যে একটা যুদ্ধবিধ্বস্ত ইউরোপ, সেই ইউরোপকে অন্তত 30 বছরের জন্য শান্তি এনে দিয়েছিল। এই শান্তি পর্বে ইউরোপের সাহিত্য, শিল্প, সংস্কৃতির চর্চাও হয়েছিল। তবে মেটারনিক পদ্ধতি ইতিবাচক দিকটা ছাড়াও নেতিবাচক দিকটা একটু বেশি ছিল, অর্থাৎ খারাপ দিক। মেটারনিক পদ্ধতি ছিল সংকীর্ণ, প্রতিক্রিয়াশীল, দমনমূলক ও অনৈতিক। মেটারনিক যুগ ধর্মকে উপেক্ষা করেছিলেন, করে ইতিহাসের গতির বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করেছিলেন। তিনি কেবল ফরাসি বিপ্লবের ধ্বংসরূপ দেখেছিলেন, কিন্তু ফরাসি বিপ্লব প্রসূত যে ভাবধারা, অর্থাৎ গণতন্ত্র, জাতীয়তাবাদ ও উদারতন্ত্র, তার তাৎপর্য তিনি উপলব্ধি করতে পারেননি। এটাই তার প্রধানতম ত্রুটি। তিনি ইতিহাসের গতিকে ঘোরাতে গিয়েছিলেন এবং তার জন্যই তার পতন কিন্তু ত্বরান্বিত হয়েছিল। একসময় ইউরোপের মানুষ কিন্তু মেটারনিক তন্ত্র মেনে নিতে চায়নি। যখন 1847 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লব শুরু হলো, তখন তাকে পালিয়ে যেতে হলো, ইংল্যান্ডে গিয়ে আশ্রয় নিতে হলো এবং এই সময়তেই মেটারনিক তন্ত্রের পতন ঘটল। মেটারনিক আসলে অষ্টাদশ শতকে ছিলেন সম্পূর্ণ বেমানান। তিনি আবার নিজেই বলছেন এক জায়গায় যে এই পৃথিবীতে হয় কিছু আগে বা কিছু পরে আমার আসা উচিত ছিল। কিছু আগে এলে আমি জগৎকে উপভোগ করতে পারতাম, কিছু পরে এলে আমি জগতের পুনর্গঠনের শরিক হতে পারতাম, কিন্তু বর্তমানে ক্ষয়িষ্ণু প্রতিষ্ঠানগুলির অস্তিত্ব বজায় রাখতে আমাকে জীবনপাত করতে হচ্ছে। অর্থাৎ তিনি জানতেন, কিন্তু প্রগতিশীল এই যে ক্ষয়িষ্ণু প্রতিষ্ঠান, এগুলোর অস্তিত্ব বজায় রাখতে গিয়েই তিনি জীবন পাত করলেন।
এটাই হলো মেটার্নিক ব্যবস্থা। তো মেটার্নিক ব্যবস্থা বলতে আমরা যতটুকু অংশ পড়ব সেটা হচ্ছে তার 3টে নীতি এবং সেই নীতি কিভাবে তিনি প্রয়োগ করেছেন। আজকে আমি এখানেই